আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ ১২ই আগস্ট ২০২৬ আর আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে আমেরিকায় মুসলিম প্রার্থীদের দুনিয়া কাঁপানো বিজয়। আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের মতামতগুলোও আমরা জানতে চাই প্রিয় দর্শক। দেখুন, মুসলিম মিরর, ইউএসএ নিউজ এবং মিডল ইস্ট আই মনিটর মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনীতিকদের নিয়ে একটি পর্যবেক্ষণমূলক রিপোর্টিং করেছে। সেই রিপোর্টিংয়ে স্পষ্টভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিবিদদের জয় জয়কারের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেই পর্যালোচনামূলক প্রতিবেদনের চুম্বক অংশ আপনাদেরকে তুলে ধরতে চাই, আপনাদেরকে জানাতে চাই। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের 9/11 পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় একজন মুসলিম প্রার্থীর জন্য আনুগত্য পরীক্ষা বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করা সবসময়ই এক চ্যালেঞ্জের বিষয়। বিশেষ করে ইসরায়েলের নীতি ও গাজায় চলমান সংঘাত নিয়ে খোলামেলা সমালোচনা করলে সে চ্যালেঞ্জ রূপ নেয় পাহাড় সম প্রতিবন্ধকতায়। তবে সেই বাঁধ ভেঙে অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রতিনিধি ইলহান ওমর ও মিশরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক এবং ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য পরিচালক ডক্টর আব্দুল এল সাইদ। যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান দল আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ ও মুসলিম বিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ডেমোক্রেট দলের প্রার্থীদের সরাসরি জিহাদি বলে অভিহিত করেছেন। আমরা ভারতেও এই ধরনের পরিস্থিতি দেখছি। হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি অন্যদেরকে তকমা দিয়ে জিহাদি বলে অভিহিত করছে। যেমন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সবসময়ই তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা বামপন্থীদেরকে জিহাদি বলে অভিহিত করার চেষ্টা করে। মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক প্রাইমারিতে মিশরীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী আব্দুল এল সায়েদের জয়ের পরপরই ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্য সামনে আসে। এর আগে আপনারা জানেন, নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি বিজয়ী হবার পরও একই ধরনের আক্রমণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ওভাল অফিসে কথা বলার সময় ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ করেননি, তবে পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আব্দুল এল সায়েদকে লক্ষ্য করে একাধিক পোস্ট করেছেন। একটি পোস্টে ট্রাম্প এল সায়েদের ছবি শেয়ার করেন, যেখানে হিজাব পরিহিত দুজন নারীও ছিলেন। ছবির ক্যাপশনে ট্রাম্প দাবি করেন এই প্রার্থীরা সাধারণ আমেরিকানদের ঘরবাড়ি ও সম্পত্তি দখল করেছেন। এর আগেও ট্রাম্প এই ডেমোক্রেট প্রার্থীকে ইহুদি বিদ্বেষী উল্লেখ করে দাবি করেছিলেন যে এল সায়েদের রাজনৈতিক উত্থান দেশে অপরাধ, ধ্বংস এবং লজ্জা নিয়ে আসবে। পাশাপাশি সোমালিয়া বংশোদ্ভূত আমেরিকানদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল ট্রাম্পই নন, অন্যান্য অনেক রিপাবলিকান নেতাও একই ধরনের সুর চড়িয়েছেন। সাউথ ক্যারোলিনার প্রতিনিধি নেন্সি মেস সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমেরিকার সরকারি পদে থাকা প্রতিটি মুসলিম আসলে এক একটি ট্রোজান হর্স এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে আলাবামার সেনেটর টমি চোভারভিল এল সায়েদকে সরাসরি সন্ত্রাসী এবং রেডিক্যাল ইসলামপন্থী বলে আখ্যা দিয়েছেন। এভাবে নানা ধরনের বিদ্রূপ এবং ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছেন রিপাবলিকান পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে বিদ্বেষকে জয় করে মিনেসোটা অঙ্গরাজ্যে ভূমিধস জয় তুলে নিয়েছে ডেমোক্র্যাট পার্টির বামপন্থী এবং প্রগতিশীল শিবির। মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিপুল ব্যবধানে প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমর। মোট প্রদত্ত ভোটের ৮০% বেশি পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। ২০১৯ সালে প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন সোমালি বংশোদ্ভূত এবং সাবেক শরণার্থী ইলহান ওমর। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম ২ মুসলিম নারী সদস্যদের একজন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রথম সোমালি আমেরিকান প্রতিনিধি।
দর্শক, ডেমোক্রেটিক প্রার্থীর প্রগতিশীল গোষ্ঠী বা দ্য স্কোয়াডের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত পান তিনি। অভিবাসন নীতি, সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচক ও প্রগতিশীল অবস্থানের জন্য রাজনৈতিক অঙ্গনে তিনি বেশ আলোচিত এবং প্রভাবশালী কণ্ঠস্বর। এই ভূমিধস বিজয়ের মাধ্যমে ইলহান ওমর কেবল দলের ভেতরের প্রার্থিতাই সুনিশ্চিত করেননি, বরং মিনেসোটায় ডেমোক্রেটদের মূলধারার নীতিতে বামপন্থী প্রগতিশীল ধারার অবস্থানকে আরো সুসংহত এবং শক্তিশালী করেছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনে এই জয় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীলদের বড় ধরনের রাজনৈতিক অক্সিজেন যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরো সুখবর আছে। নিশ্চয়ই মুসলিমরা সামনের দিনে চমক দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই অপেক্ষায় এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। গত 4 আগস্ট অনুষ্ঠিত মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে হারিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন ডক্টর আব্দুল এল সায়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন এল সায়েদ। এল সায়েদকে হারাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপ, যেটাকে আইপ্যাক বলা হয়, এই আইপ্যাক এবং তাদের সহযোগী সংগঠনগুলো প্রায় 3 কোটি মানে 30 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে। পাশাপাশি হ্যারি স্টিভেন্সের পক্ষে বাইরে থেকে মোট খরচ করা হয়েছিল প্রায় 50 মিলিয়ন ডলার। নির্বাচনের শেষ 5 সপ্তাহে কেবল টেলিভিশন বিজ্ঞাপনে স্টিভেন্সের পক্ষে ব্যয় করা হয়েছিল 26.9 মিলিয়ন ডলার, যা এল সায়েদের তুলনায় 12 গুণেরও বেশি। তবে বিপুল অঙ্কের অর্থ ও সর্বাত্মক প্রচারণা সত্ত্বেও মিশিগানের ডেমোক্রেট ভোটাররা এল সায়েদের উপরই আস্থা রেখেছেন। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইলহান ওমর, রাশিদা তালাইব কিংবা আন্দ্রে কার্সনের মতো মুসলিম আইন প্রণেতারা থাকলেও 100 সদস্যের শক্তিশালী মার্কিন সিনেটে এখন পর্যন্ত কোনো মুসলিম প্রতিনিধিত্ব করেননি। সিনেটররা পুরো অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 9/11 পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মুসলিম রাজনৈতিক নেতাদের প্রায়ই আনুগত্য ও নিরাপত্তার মাপকাঠিতে বিচার করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই তাদের রাজনৈতিকভাবে একঘরে করার অপচেষ্টা চালানো হতো। গাজায় ইসরায়েলের পদক্ষেপকে সরাসরি গণহত্যা আখ্যা দেয়া এবং মার্কিন রাজনীতিতে আইপ্যাকের প্রভাবকে চ্যালেঞ্জ করা সত্ত্বেও ইলহান ওমর ও এল সায়েদের বিজয় আমেরিকান রাজনীতিতে এক নতুন মোড়ের নির্দেশ করছে। প্রিয় দর্শক, আগামী নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হলে ডক্টর আব্দুল এল সায়েদ হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নেতৃত্বের অভাব পূরণ করবেন এল সায়েদ, ফলে তার প্রভাব এবং প্রতিনিধিত্ব প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে ডক্টর আব্দুল এল সায়েদের ঐতিহাসিক জয় এবং মার্কিন কংগ্রেসে মুসলিম নেতাদের অবস্থান সেই অগ্রযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। সম্প্রতি মুসলিম গার্ল প্ল্যাটফর্মে মার্কিন মুসলিম নেতাদের এক গোল টেবিল আলোচনায় মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালাইব জানান, 2019 সালে তিনি ও ইলহান ওমর কংগ্রেসে নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে প্রায় 200 জন মুসলিম প্রতিনিধি বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, এই অর্জন সাধারণ মানুষকে নিজেদের পরিচয় লুকিয়ে না রেখে বরং সগৌরবে তুলে ধরার সাহস জুগিয়েছে। মূলত সাধারণ মানুষ বলতে তিনি মুসলিমদের বুঝিয়েছেন, যারা এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার কারণে ভীতির মধ্যে ছিলেন, নিজেদের পরিচয় উপস্থাপন করতে পারেননি। কিন্তু ইলহান ওমর বা রাশিদা তালাইব নির্বাচিত হবার পর সেই ট্রমা ভেঙে যাচ্ছে এখন। দেখুন, কংগ্রেসম্যান ইলহান ওমর অতীতের রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে বলেন, আগে মুসলিম প্রার্থীদের নিজেদের ধর্মীয় পরিচয় কিছুটা আড়াল রাখার পরামর্শ দেয়া হতো, কিন্তু এখন আর সেই পরিচয় আড়াল রাখার প্রয়োজন পড়ছে না। ডক্টর আব্দুল এল সায়েদ আলোচনার ইতি টেনে বলেন, মুসলিম প্রার্থীরা যখন নতুন পথ তৈরি করেন তা কেবল মুসলিমদের জন্যই নয়, বরং যে কোনো জাতিগত বা ধর্মীয় পরিচয়ের প্রার্থীর জন্য নতুন পথ তৈরি করতে সহজ হয়। এটি প্রমাণ করে আমেরিকা কেবল নির্দিষ্ট কোনো একক কাঠামোর নয়। আমেরিকান রাজনীতিতে মুসলিমদের এই ভূমিকা কেবল ক্ষমতায় বসার লড়াই নয়, বরং
যাদের কণ্ঠস্বর চেপে রাখা হয়েছিল তাদের কথা বিশ্ব মঞ্চে তুলে ধরার এক নতুন অধ্যায়। এমনই বিশ্লেষণ করেছে মিডল ইস্ট মনিটর, ইউএ নিউজ এবং মুসলিম মিরর। প্রিয় দর্শক, আপনাদের মতামতগুলো জানতে চাই। আর জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মতো সিটিতে মেয়র হিসেবে এখন যে অসাধারণ ভূমিকা রেখে চলছেন, তাতে মনে হচ্ছে আগামীতে তিনি যদি ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও আবির্ভূত হন, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না বা আবির্ভূত হতে পারেন। এটাকে উড়িয়ে দেয়া যায় না একেবারেই। প্রিয় দর্শক, শেষ করব হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে বইয়ের খবর দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটি একটি উপন্যাস। বাংলাদেশের বিরুদ্ধে যে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তার মুখোশ উন্মোচন করে দিয়েছি এই কথামালা এবং কাহিনীর মধ্য দিয়ে। আপনারা সংগ্রহ করবেন ফোনে দেখানো নাম্বারে, স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।